হ্যাঁ, তো এটা প্রথমে আমাকে করতে হবে অবশ্যই। দেখো, আমাকে ডকিং করার জন্য আমার দুটো জিনিস মেন লাগবে। একটা হচ্ছে প্রথমত প্রোটিন স্ট্রাকচার, বাংলায় বলছি, অসুবিধা নেই তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার একটা লাগবে প্রোটিন স্ট্রাকচার আর একটা লাগবে লাইগ্যান্ড স্ট্রাকচার। এবার লাইগ্যান্ডের স্ট্রাকচার আইদার কীভাবে করা যায়, আইদার নভেল লাইগ্যান্ড হলে ডিজাইন করা যায় কোনো একটা সফটওয়্যারে, বা কি করা যায় যদি অন্য কোনো লাইগ্যান্ড লাগে তাহলে আমরা ডেটাবেস থেকে নিতে পারি, যেমন পাবকেম ডেটাবেস বা এরকম, রাইট? ধরে নিচ্ছি তোমারটা পাবকেমেই আছে একটা লাইগ্যান্ড। হ্যাঁ, ওকে। তো এবার যেটা করবো, প্রথমে কাইমেরাটা ওপেন করবো। সিম্পল কাইমেরা লিখলেই ওটা ওপেন হয়ে যাবে। তো এরকম একটা যে আমার ইয়ে আসবে। প্রথমে আমার স্ক্রিনটা দেখো, তারপর আমি তোমার টাইম দেবো করার। তো প্রথমে এটা করতে হবে আমাকে, টুলসে যাব ফার্স্ট। এটা ওপেন হলে যে ওপরে যে ফাইল অ্যাকশন এই টুলসে আছে, টুলসে যাব। টুলসে যাওয়ার পর স্ট্রাকচার এডিটিং বলে একটা অপশান আছে। টুলস, দেন স্ট্রাকচার এডিটিং। স্ট্রাকচার এডিটিংয়ের আন্ডারে আর একটা অপশান আছে বিল্ড স্ট্রাকচার। এই বিল্ড স্ট্রাকচার, তো বিল্ড স্ট্রাকচারে ক্লিক করবে। তো বিল্ড স্ট্রাকচারে ক্লিক করলে যেটা হয়, বিল্ড স্ট্রাকচারের ওপেন উইন্ডোটা আসবে। এবার এই বিল্ড স্ট্রাকচার উইন্ডোতে এটা প্রথমে দেখা যাবে হচ্ছে এখানে প্রথমে আছে অ্যাটমস, মানে এটা যা যদি আমি XYZ কোঅর্ডিনেট জানি, তো স্ট্রাকচার আমি বাই অ্যাটম বিল্ড করতে পারি। মানে প্রথমে কার্বন লাগালাম, তারপরে অক্সিজেন লাগালাম, তারপরে আবার হাইড্রোজেন লাগালাম, এই করে করে পুরো। বাট ওটা অনেকটা হেডেক, ওটা করা খুব চাপ। তাই বেস্ট কি উপায় হচ্ছে স্মাইল স্ট্রিং দেওয়া। এবারে স্মাইল স্ট্রিংটা কি করে পাবো? স্বাভাবিক পাবকেমে চলে গেলাম। এবার যদি আমার কোনো একটা লাইগ্যান্ড লাগে, মানে খুব, আমি জাস্ট একটা যে কোনো লাইগ্যান্ড দেখাচ্ছি, সাপোজ TMPYP4, এটা একটা লাইগ্যান্ড, ওকে, কম্পাউন্ড। তো TMPYP4 খুললেই যেটা হবে, আমি এখান থেকে, তো এটা আমার TMPYP4 প্রথম মলিকিউলটা। তো মলিকিউলটা ওপেন করলে সব বিভিন্ন রকম আছে। প্রথমে চলে যাবো স্ট্রাকচার, স্ট্রাকচারের পর এই নেমিং, এইটা মেন। এখানে এই যে ক্যানোনিক্যাল স্মাইলস, এই ক্যানোনিক্যাল স্মাইলসটা আমাকে কপি করতে হবে ফুল। এই ক্যানোনিক্যাল স্মাইলসটা, এই ক্যানোনিক্যাল স্মাইলটাকে, এটা হচ্ছে IUPAC নেমিংয়ের মতোই, বাট এটাকে সিম্পল যে কোনো তুমি শেয়ার করার জন্য, ধরো কাউকে আমাকে পাঠাতে হবে কেমিক্যাল স্ট্রাকচারটা, তো এই ক্যানোনিক্যাল স্মাইলটা সেন্ড করলে সুটেবল সফটওয়্যার থাকলে ওটা থেকে স্ট্রাকচার নিয়ে নেওয়া যায়। কেমন করে নেওয়া যায়? এই যে এরকম, ধরো আমি এবার এখানে এলাম, এবার এখানে যেমন আমার স্মাইল নোটেশন যেটা চাইছিল, তো ওপেন করে দিই। হ্যাঁ, স্মাইল নোটেশনে কী করবো, ব্যাপারটা আমি এবারে শুধু পেস্ট করবো, Ctrl+V। তা আমার পুরো স্মাইল স্ট্রিংটা পেস্ট হয়ে গেল। আর আমি রেসিডিউ নামটা দেবো। এবার রেসিডিউ নাম তুমি নিজের ইচ্ছে মতো দেওয়া যায়। জেনারেলি UNK থাকে ফর আননোন, আননোনের শর্ট হচ্ছে UNK, তাই আননোন এই UNK থাকে, এটা যা ইচ্ছা। বাট রিমেম্বার, অলওয়েজ গিভ 3 লেটার নেম, 3 লেটার, তার বেশি যেন না হয়, ঠিক আছে? না হলে কি হয়, পরবর্তীকালে অনেক সময় সমস্যা হয়। তাই লাইগ্যান্ড থাকলে অলওয়েজ 3 লেটার কোড, UNK বা TER বা ABC, যে কোনো 3 লেটার কোড আর কি। এবার আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, সিম্পলি কী হবে, আমার ওই কেমিস্ট্রি যে মলিকিউলটা আছে, মলিকিউলটা ওর নিজে থেকে বিল্ড করে নেবে, ঠিক আছে? বিল্ড করে নিয়ে ও এখানে এটাকে শো করবে। এবার একটু বড় মলিকিউল হলে একটু বেশি টাইম লাগে, ছোট মলিকিউল হলে টাইম কম। এই যে চলে এলো। এবার এই পাইমলে ঘোরার কথাটা বলে দিই, যে পাইমলে যে স্ট্রাকচার পাবো, প্রথমত এটা ঘোরার জন্য মিডল মাউস বাটনটা হলে পুরো ট্রান্সলেট করা যায়। লেফট মাউসটা হোল্ড করে রাখলে এটাকে পুরো এরকম রোটেট করা যায়, যে কোনো অ্যাঙ্গেলে দেখা যায়। আর রাইট মাউসটা হচ্ছে ধরে রেখে মাউসটাকে আপ ডাউন করলে এটা জুম ইন জুম আউট। ক্লিয়ার? তা তুমি লাইগ্যান্ডটা আগে বিল্ড করে ফেলো, যে কোনো একটা। আচ্ছা, ঠিক আছে, তো আমি তো ভিডিওটা দিয়েই দেবো, তুমি ভিডিওটা হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দিই। তাহলে এবার এটা যে লাইগ্যান্ডটা হয়ে গেল, তার আমার লাইগ্যান্ডটা আপলোড হয়ে গেল। এবার ডকিংয়ে যেটা হয়, লাইগ্যান্ড ছাড়া আমার আরেকটা লাগে হচ্ছে রিসেপ্টর, ঠিক আছে? বাট এই যে লাইগ্যান্ডটা রিসেপ্টরটা আপলোড করবো, এটার জন্য প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে আমার লাইগ্যান্ডটাকে একটু প্রিপেয়ার করতে হবে। কেন? বিকজ অনেক সময় অনেক রকম প্রবলেমস থাকে, যেমন কখনো কখনো হয়তো চার্জ ঠিকঠাক থাকে না, কখনো হয়তো আমার সুটেবল হাইড্রোজেনগুলো ঠিকঠাক অ্যাড থাকে না, তো এইগুলো কিছু প্রবলেমস থাকে। তা সেই প্রবলেমের জন্য তখন কী করতে হবে, আমাকে ডক প্রেপ করতে হবে, মানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য স্ট্রাকচার ফর ডকিং, ঠিক আছে? সেটা কি করবো, আবার টুলসে যাব, টুলসে যাওয়ার পর আমার আবার স্ট্রাকচার এডিটিংয়ের আন্ডারে এবারে ডক প্রেপ অপশান। তো ডক প্রেপটা আমি যে ক্লিক করবো, তো এখানে আমাকে ডক প্রিপারেশন উইন্ডোটা খুলে যাবে। বাট প্রথমে এখানে দেখাবে মলিকিউলস টু প্রিপেয়ার। তো অবশ্যই আমার যেহেতু স্ক্রিনে এখন একটাই মলিকিউল, তো ওই মলিকিউলটাই হাইলাইট হলো যে স্মাইলস 1, তো এটা আছে। এর সাথে কিছু বাই ডিফল্ট প্যারামিটার্স থাকে যেগুলোকে ওকে করা থাকে, যেমন হচ্ছে ডিলিট সলভেন্ট, বিকজ অনেক সময় অনেক মলিকিউলের সাথে সলভেন্ট অ্যাটাচ থাকে। এবার শুধুমাত্র এটা লাইগ্যান্ডের ক্ষেত্রে নয়, কিন্তু এটা সেম জিনিসটা আমার রিফ্লেক্টর হবে প্রোটিনের ক্ষেত্রে।
আমি প্রোটিনটার ওপরেও আমি সেম জিনিসটা ইউজ করবো যাতে ওটাকে প্রিপেয়ার করার সময়। তাই কিছু কিছু এখন অপশনস আছে যেগুলো উইচ আর নট ফর ইনঅর্গ্যানিক মলিকিউল, which are only for an organic molecule like protein or nucleic acid. But this is a common window that caters to both inorganic molecule and organic molecule. সেরকম আছে ইনকমপ্লিট সাইড চেন। এবার ইনকমপ্লিট সাইড চেন এগুলো কি, এগুলো বেসিক থিওরিগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে? আমি পরে তোমার যখন থিওরি পার্টটা হবে তখন পড়াবো যে ইনকমপ্লিট সাইড চেন কেন হয়, কি রোটামার, এই যে রোটামার লাইব্রেরি ইউজ করছি, রিপ্লেস ইউজিং ডানব্রাক রোটামার লাইব্রেরি, এটা কেন, এই রোটামার লাইব্রেরিটা কেন ইউজ করছি না করছি। তো এবার যেমন অনেকগুলো রোটামেটিক লাইব্রেরি হয়, দ্য মোস্ট লেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইজ ডানব্রাক 2010 রোটামেটিক লাইব্রেরি। এছাড়াও আমার ডাইনামিক্স, রিচার্ডসন এগুলো আছে, বাট আমরা সবসময় এটাকে ইউজ করি বাই ডিফল্ট। বাট আবারও বলছি, এটা দিজ আর নট ফর দ্য ইনঅর্গানিক মলিকিউল, দিজ আর অল ফর অর্গানিক মলিকিউল। ইনঅর্গানিক মলিকিউলের জন্য দুটোই আছে, সেটা হচ্ছে অ্যাড হাইড্রোজেন আর অ্যাড চার্জ। তো প্রথমে জাস্ট ওকে করবো। তো ওকে করলে প্রথমে বলবে অ্যাড হাইড্রোজেন, এবার বলবে কী কী হাইড্রোজেন ইউজ করতে পারবো। বাই ডিফল্ট সবই থাকে, যেমন আমরা অনলি হাইড্রোজেন বন্ডসের জন্য মেথডটাকে ইউজ করবো, যেটা কিনা একটু স্লো মেথড, বাট খুব একটা স্লো কিছু নয়। এছাড়াও থাকে কি, মেন থাকে আমার প্রোটনেশন স্টেট জানার জন্য। এবার প্রোটনেশন স্টেটটা ওটা আমি এবার প্রোটিন আপলোড করার সময় তখন বলছি। তো এই উইন্ডোতে আমাকে জাস্ট ওকে ক্লিক করতে হবে। তাহলে এবার আমার ওটা হাইড্রোজেন, এবার দেখতেই পাচ্ছি যে অলরেডি হাইড্রোজেন অ্যাডেড, বিকজ এখানে কিছু সিম্বলিক আছে, যেমন ব্লু ইজ অলওয়েজ ফর নাইট্রোজেন। এই ব্লুটা দেখতে পাচ্ছি মানে ইট ইজ অনলি ফর অলওয়েজ ফর নাইট্রোজেন, ঠিক আছে? আর হোয়াইট হচ্ছে অলওয়েজ রিপ্রেজেন্টস হাইড্রোজেন, আর রেড অলওয়েজ রিপ্রেজেন্টস অক্সিজেন, আর অরেঞ্জ রিপ্রেজেন্টস সালফার। যেমন সিস্টিন মলিকুলার সালফার আছে, তো ওখানে তো এইটা হচ্ছে কিছু কমন কালার কোড, যেটা কিনা কমন, মানে এটার জন্য ইউনিভার্সাল, এখানে এটাই শুধু ইউজ করা। তো নেক্সট হচ্ছে চার্জ অ্যাসাইন করা। কেন কি, কিছু কিছু মলিকিউলস থাকে অনেক সময় চার্জ থাকে, আবার কিছু কিছু চার্জ থাকে না। আবার ধরো আমি যে মলিকিউলটা ইউজ করছি, এবার অ্যাকর্ডিং টু দ্য বডি পিএইচ সেই মলিকিউলটা তো এক এক রকম বিহেভ করবে। মানে সাপোজ তুমি ধরো এমন একটা প্রোটিন ইউজ করছো যেটা হয়তো পেটের প্রোটিন, মানে যেটা স্টোম্যাকে থাকে, স্টোম্যাক লাইনিংয়ে থাকে, কাইমোট্রিপসিন, যেটা স্টোম্যাকে থাকছে। এবার স্টোম্যাকে অলরেডি আমার একটা অ্যাসিডিক কন্ডিশন, তো অফকোর্স আমার কাইমোট্রিপসিন তাহলে আমার অ্যাসিডিক কন্ডিশনে ইন্টারাক্ট করবে। এবার তাহলে আমি যদি ওই কাইমোট্রিপসিনের কোনো ইনহিবিটর ইউজ করি, সে তো আমার যখন পিএইচ পেটে পড়বে, তো পিএইচ লো হলে ও অফকোর্স ও কিছু চার্জ ও অ্যাকসেপ্ট করবে, তো হয়তো চার্জটা চেঞ্জ হতে পারে, টোটাল চার্জটা চেঞ্জ হয়ে যেতে পারে। সিমিলারলি একটা অ্যালকালাইন কন্ডিশনে চার্জটা আরেকটু অন্যরকম হতে পারে। আবার যেমন ক্যান্সার সেলের পিএইচ হচ্ছে অলরেডি লো, একটু লো পিএইচ থাকে, তো সেইখানে একটা লাইগেন্ড ঢুকলে তার কিন্তু চার্জটা অন্য হবে। তো সেই জন্য আমাদের কিন্তু চার্জটাও আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবার জেনারেলি তোমার এটা অ্যাডজাস্ট করার জন্য অর্গ্যানিক মলিকিউলের জন্য অ্যাম্বার ফোর্স ফিল্ড ইউজ করা, Fa14Sb। বাট ইনঅর্গ্যানিক মলিকিউলের জন্য কি করতে হয়, জাস্ট M1 BCC বা গ্যাস্টিগার মেথড। এবার তার মধ্যে কি, এবার গ্যাস্টিগারটা জেনারেলি ইউজ করা হয় ফর স্মল মলিকিউল, আর M1 BCC ইউজ করা হয় ফর লার্জার মলিকিউল, ধরো একটু বড় মলিকিউল, তখন আমি M1 BCC, বাট বাই ডিফল্ট গ্যাস্টিগারটাই আমরা ইউজ করি। তো এটা দেওয়ার পর আমাকে ক্লিক ওকে করতে হবে। এইবারে ও বলবে যে স্পেসিফাই চার্জ, মানে নেট চার্জ কী হবে, যেটা বলছিলাম আমি যদি পিএইচে থাকে, পিএইচে হয়তো আমার মলিকিউলটা, আমার পেটের লো পিএইচে অ্যাসিডিক কন্ডিশনে হয়তো মলিকিউলটা +2 চার্জ থাকবে, ওই হিসেবেই ও বাইন্ড করবে আমার ইয়েতে প্রোটিনে। তো সেই ক্ষেত্রে আমি তখন কী করবো, নেট চার্জটাকে চেঞ্জ করে +2 করবো। আবার যদি -5 হয়, -4, সেটা ডিপেন্ড করছে আমি কী লাইগ্যান্ড ইউজ করছি, সেটা আমার রিসার্চের উপর ডিপেন্ড করছে। বাট ইন জেনারেল আমরা যেহেতু প্রোটিনটা আমরা ব্লাডে দেখি, তো জেনারেলি এই জন্য আমরা কী করি, নেট চার্জটাকে ইউজুয়ালি আমরা 0 রাখি, আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। বাট এটা কিন্তু কেস বাই কেস ভ্যারি করে। বাট অনেক সময় কি হয়, অনেকে যারা ডকিং করে, ধরো যে জানে না, যারা ধরো স্ট্রাকচারাল বায়োলজি ফিল্ড থেকে নয়, তখন সেই ক্ষেত্রে কী করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কিপ দ্য চার্জ অ্যাজ নিউট্রাল, বিকজ নিউট্রালে কোনো ক্ষতিকারক না। নর্মালি যে কোনো মলিকিউল বা মেডিসিন আমরা ইউজ করি নিউট্রাল চার্জেই ইউজ করি, খুব রেয়ারলি আমরা হয়তো কোনো চার্জড মলিকিউল ইউজ করি। ওকে, তাহলে এবার ওটাকে নিউট্রাল করবো আর প্লাস গ্যাস্ট্রিকাল লিখে ওকে। তো এবার এটাকে চার্জ অ্যাড করলো, খানিকক্ষণ চার্জ অ্যাড করার পর আমার হয়ে গেল। তো এই কর্নারে আমি দেখতে পাবো এখানে ডকটেপ ফিনিশড উইন্ডো এসছে, মানে ডকটেপ ফিনিশড। এবার আমাকে এটা সেভ করতে হবে। এবার এটা সেভ করবো কোথায়, এবার এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু উইন্ডোজের মতো না, তাই এখানে কিন্তু ড্রাইভ, আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই তাহলে কিন্তু আমাকে সিতে ঢুকতে হবে, সি থেকে আমাকে ডেস্কটপ ফাইল রকম যেতে হবে। যেমন এখানে আমি ধরো সি আছে, এফ আছে, জি আছে, ঠিক আছে। এবার আমি ধরো এফে কোথাও সেভ করবো, তাহলে আমাকে এফে যেতে হবে, সেইখানে আমি কোথায় সেভ করব সেই রকম করে। যেমন আমি সাপোজ এইটার মধ্যে সেভ করতে চাইছি, তো সরি, আচ্ছা ওটা ধরো এবার ওইখানেই আমি যেহেতু ডাবল ক্লিক করলাম, ও নিধির মধ্যেই সেভ হয়ে গেছে বাই ডিফল্ট নেমে। না হলে এটা করতে হয়, আমি এটা সেভিংটা আমি আবার প্রোটিনের ক্ষেত্রে দেখাচ্ছি। তো এই নেমটা আমাকে সেভ করতে হবে, ঠিক আছে, ইউজুয়ালি লাগে না, বাট সেভ করতে হলো।
তাহলে আমার প্রোটিন, আমার এই লাইগ্যান্ড প্রিপারেশন ইজ ডান। এবার আমায় কি করতে হবে, সেকেন্ড এন্টিটিটাকে আপলোড করতে হবে, যেটা হচ্ছে কিনা আমার প্রোটিন মলিকিউল। বাট প্রোটিন মলিকিউলে তার স্মাইল নোটেশন আমি দেবো না। প্রোটিন মলিকিউলের ক্ষেত্রে কি করতে হবে, এবার তুমি আগের দিনই বলে ইউ নো দ্য আরসিএসবি পিডিবি ওয়েবসাইট, তো তোমার কাছে অলরেডি ধরো প্রোটিন পিডিবিটা প্রেজেন্ট থাকবে, সেটাকে এখানে ওপেন করতে হবে। কি করবো, ফাইল, সিম্পলি ওপেন গিয়ে আমার যে প্রোটিনটা লাগবে, যেমন আমি এখানেই সেভ করেছিলাম, তো সাপোজ আমি প্রোটিনটা রিসেপ্টরটা এখানে ধরো একটা প্রোটিন কোথায় গেল, জাস্ট এক মিনিট। সাপোজ এটা একটা প্রোটিন, জাস্ট একটা নর্মাল প্রোটিন, আমি সেটাকে আপলোড করলাম। তো এবার ওই প্রোটিনটা আমার যে ফোল্ডারে ছিল সেখানে ঢুকে আমাকে আপলোড করতে হবে। এখানে দেখাবে কি প্রোটিনটা আপলোড হয়ে গেছে, 1 মডেল 5974 অ্যাটমস 740 রেসিডিউ। এবার একটু জুম আউট করতে হবে, বিকজ এবার কি কোঅর্ডিনেটটা যেহেতু আলাদা, তাই জুম ইন থাকলে দেখা যাবে যে হয়তো প্রোটিনটা আমার তো আপলোডই হয়নি, ধর এরকম আছে, প্রোটিন তো আমার আপলোডই হয়নি, কোথায় প্রোটিন। তো সেক্ষেত্রেই করতে হবে একটু জুম আউট করতে হবে, জুম আউট করলে প্রোটিনটা দেখতে পাবে। যেমন এটা হচ্ছে ধর আমার সাপোজ প্রোটিনটা অলরেডি অ্যাটাচড, এখানে আছে প্রোটিনটা, ঠিক আছে। তো এবার আমাকে কি করতে হবে, আবার সেম জিনিসটা রিপিট করতে হবে, মানে আমাকে আবার প্রোটিনটাকেও প্রিপেয়ার করতে হবে। তাহলে আবার টুলস, আবার স্ট্রাকচার এডিটিং, আবার ডক্টর, আবার প্রিপেয়ার করবো। কিন্তু এইবার এইখানে দেখো, যেহেতু স্ক্রিনে আমার দুখানা মলিকিউল আছে, তাহলে মলিকিউলস টু প্রিপেয়ার আন্ডারে কিন্তু আমার প্রোটিনটার মানে পিডিবি ফাইলটাও এখানে শো করছে। তাহলে আমি এবারে পিডিবি ফাইলটাকে সিলেক্ট করবো। এবার এখানে সিলেক্ট করার পর এবার দেখা এখানে কিন্তু কিছু ইউজুয়াল চেঞ্জেস আছে, যেমন ধরো অনেক সময় কি হয়, কিছু পিডিবি স্ট্রাকচারে বাই ডিফল্ট কিছু ভুলভাল থাকে, যেমন হচ্ছে ভুলভাল না, মানে এটা এরকম নেমিংস থাকে, যেমন সেলেনোমিথিওনিন থাকে বা ব্রোমো ইউএমপি, যেমন নর্মালি ডিএনএতে থাকলো, তো সেগুলোকে তখন কি কনভার্ট করে আমি নর্মাল ইয়েতে করবো, যেমন সেলেনোমিথিওনিনকে মিথিওনিন করো, ব্রোমো ইউএমপিকে ইউএমপি করো। এগুলো কেন করছি, বিকজ আমি যখন ডকিংটা করব তখন কিন্তু সেলেনোমিথিওনিন কিন্তু আমার বডির যেহেতু নর্মাল নয়, তো সেটাকেও কিন্তু অ্যাকনলেজ করবে না। ওটা কি হয়, তো আমার মিথোনিন করছি, সিমিলার আমাদের ব্রোমো ইউএমপি আছে। এবার ব্রোমোটা কিন্তু একটা ইনঅর্গ্যানিক মলিকিউল, এবার নর্মালি কিন্তু প্রোটিন ডিএনএতে আমার ব্রোমিন থাকে না, সেই ক্ষেত্রে আমি যদি 5BU মানে ব্রোমিনটা যদি আমার থাকছে, সেটাকে কিন্তু আমি ব্রোমিনটাকে তখন আমি বাদ দেবো, না হলে কিন্তু আমার প্রোটিনটাকেও কিন্তু অ্যাজ আ অর্গ্যানিক মলিকিউল ট্রিট করবে না। ক্লিয়ার? তাই কী হবে, সেক্ষেত্রে এই কনভার্টগুলো করতে হয় নর্মালি। আর এবার কি মাঝে মাঝে এটা বললাম যে আমার সাইড চেন ইনকমপ্লিট থাকে, তখন আমি ডানব্রাক লাইব্রেরি ইউজ করছি, আবার সেম হাইড্রোজেন চার্জ নর্মালি সব আমি এর ওপরই অ্যাড করবো। তো সিমিলারলি জাস্ট এখানে চেঞ্জ করার পর আমাকে ওকে, আবার এখানে সেম জিজ্ঞেস করবে অ্যাড হাইড্রোজেন টু উইচ রেসিডিউ, আমি বলবো ক্যাপে। কিন্তু এবার এটা মিন করবে যে অনেক সময় কি হয়, আমার পিডিবি স্ট্রাকচারে কিন্তু হাইড্রোজেন থাকে না। কারণ জানা আছে কেন থাকে না? কারণ বিকজ আমি যে পিডিবিটা পাচ্ছি, এটা মেনলি কোন এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি? স্ট্রাকচার, হ্যাঁ, এক্সরে ক্রিস্টালোগ্রাফি বা এনএমআর স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, তো নর্মালি এক্সরেটা লোকে ইউজ করে টু গেট হাই রিজলিউশন স্ট্রাকচার। তো এবার সমস্যাটা কি হয়, হাইড্রোজেনটা কেন পাওয়া যায় না? কারণ হচ্ছে সব অ্যাটম, এবার আমি এক্সরে থেকে যে এক্সরেতে আমি মডেলটা কি করে পাই, আমার একটা এক্সরে আসছে, আমার অ্যাটমে হিট করছে, এবার অ্যাটমের ডেন্সিটি অনুযায়ী ওর নিউক্লিয়াসের স্ট্রাকচার অনুযায়ী এক্সরেটা কিন্তু কি, ওটা কিন্তু একটু বেঁকে যাচ্ছে, ওর পাথ থেকে একটু ডেভিয়েট হচ্ছে। ওয়াই? বিকজ ভেতরের যে আমার ইলেকট্রন থাকে, ইলেকট্রন ক্লাউড ওকে কিন্তু রিপালস করছে, সেই রিপালশনটা হয়। এবার যার এক একটা অ্যাটমের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু এক এক রকম, তাই ওর ডিফ্লেকশনটাও এক এক রকম হয়। এবারে সেই ডিফ্লেকশন প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারি যে ওইখানে কি অ্যাটম আছে। যেমন সাপোজ কার্বন থাকলে হয়তো ওটা 14 ডিগ্রি ডিফ্লেকশন হবে, নাইট্রোজেন থাকলে আমার কিন্তু ওটা 16 ডিগ্রি ডিফ্লেকশন হবে, অক্সিজেন থাকলে সেটা কিন্তু আমার 24 ডিগ্রি ডিফ্লেকশন হবে। মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এবার আমি যখনই দেখবো যে 24 ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে, তার মানে এই ডিফ্লেকশনটা হয়েছে দ্যাটস ফর অক্সিজেন অ্যাটম। এবার এই ডিফ্লেকশনটা কোন পয়েন্টে হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে, তার মানে ওই পয়েন্টে অক্সিজেন আছে। এইভাবে কিন্তু ব্যাক ক্যালকুলেটর স্ট্রাকচার করা হয়। But the only atom which is invisible to X-ray, that is hydrogen. হাইড্রোজেন কিন্তু, সরি, এক্সরে কিন্তু হাইড্রোজেনকে
আর পার হয়ে চলে যায়, ও কিন্তু ডিফ্লেক্ট করতে পারে না, বিকজ ওর সেই ইলেকট্রন ডেন্সিটিটা নেই যে কিনা এক্সটাকে ডিফ্লেক্ট করার ক্ষমতা রাখে। ক্লিয়ার? তাই সেই ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম সময় এক্সরে স্ট্রাকচারগুলো হাইড্রোজেন থাকে না, তাই সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনটা অ্যাড করা মাস্ট হয়ে পড়ে। ঠিক আছে? বিকজ ডকিংয়ে নর্মালি কি হয়, যে কোনো ডকিংয়ে আমার কিন্তু মেনলি আমার পোলার যে হাইড্রোজেন আছে সেই পোলার হাইড্রোজেনগুলোই কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। হাইড্রোজেন ক রকমের হয় একটা স্ট্রাকচারে? দু রকম, পোলার অ্যান্ড নন পোলার। তো এবার পোলার ইন্টারঅ্যাক্টটা কে হেল্প করে? ইন্টারাকশনটা হেল্প করে একমাত্র পোলার হাইড্রোজেন, নন পোলার হাইড্রোজেন কিন্তু করে না। কেন করে না? বিকজ নন পোলার হাইড্রোজেনে কিন্তু পোলার কন্ট্যাক্ট মানে হাইড্রোজেন বন্ড ফর্ম করার ক্যাপাসিটি নেই, পোটেনশিয়ালটা নেই, সেটা অনলি পোলার হাইড্রোজেন থাকে। তাই অনেক সময় কি হয় লোকে, এবার অবশ্যই যত আমি হাইড্রোজেন অ্যাড করবো তত আমার মলিকিউলটা ভারী হবে, তার ডকিং সিমুলেশনের টাইম বেশি লাগে, বাট খুব বেশি লাগে না। তাই কি হয়, আমরা সব রকম হাইড্রোজেন অ্যাড করি। এবার পোলার নন পোলার কনসেপ্ট আমি আবার পরে বলবো যখন আমি অ্যানালিসিস করবো, ঠিক আছে, ডক স্ট্রাকচার। সেই ডক স্ট্রাকচার অ্যানালিসিসটার সময় আমি তোমাকে তখন পোলার নন পোলার কন্ট্যাক্টসের ওইটা আমি পুরো বলবো। আর এর সাথে তার কিছু প্রোটনেশন স্টেট চেঞ্জ হয়। কেন? বিকজ একে যেমন হিস্টিডিনে কিন্তু 3টে প্রোটনেশন স্টেট। একটা হয় কি, ও ডেল্টাতে ডেল্টা নাইট্রোজেনে পজিটিভ চার্জ হতে পারে, এপসাইলেন নাইট্রোজেনে পজিটিভ চার্জ হতে পারে, বা বোথ ডেল্টা অ্যান্ড এপসাইলেনে পজিটিভ চার্জ হতে পারে, না হলে কোনো চার্জ নেই। এই 4 রকমের ওর কিন্তু প্রোটনেশন স্টেট হতে পারে। এবার প্রোটিনটা তোমার কোথায় আছে, কি কন্ডিশনে আছে, কি এনভায়রনমেন্টে আছে, তার উপর বেস করে কিন্তু মানে সারাউন্ডিং পিএইচ এর উপর বেস করে কিন্তু আমার একটা প্রোটনেশন স্টেট চেঞ্জ হয়। ঠিক আছে? তো স্বাভাবিক, এবার আমার যদি একটা লো পিএইচ প্রোটিন থাকে তাহলে তার কিন্তু প্রোটনেশন স্টেট আলাদা হবে। সেই ক্ষেত্রে কি হয়, তখন প্রোটনেশন স্টেটগুলো আলাদা হয়, এবার সেই আলাদাটাই আমাকে ঠিক করতে হবে। তাই জেনারেলি কি হয়, যেমন প্রোটনেশন স্টেট, এটা শুধু হিস্টিডিনের নয়, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এদের সবার কিন্তু মাল্টিপল প্রোটনেশন পাওয়ার আছে। তাই সব কাটারই কিন্তু আমি প্রোটনেশন স্টেট কি করব, অ্যাকর্ডিং টু দ্যাট পিডিবি ফাইল আমি চেঞ্জ করবো। এবার পিডিবি ফাইলে যা নাম নেমিংয়ে যা থাকবে সেই নেম অনুযায়ী চেঞ্জ হবে। যেমন হিস, এবার যদি হিস্টিডিন থাকে, হিস্টিডিনটা যার ক্ষেত্রে যেমন তোমার কি হচ্ছে, ওইটা হিস থাকা মানে হচ্ছে ওটার কিন্তু প্রোটনেশন স্টেট আমি জানি না, না জানা হতেই পারে। এবার অনেক সময় কি জানা থাকে, যে ধরো আমি কাইমোট্রিপসিন ইউজ করছি, কাইমোট্রিপসিন আমার একটা লো পিএইচ মানে 2.3 পিএইচে কীরকম প্রোটনেশন স্টেট হবে, এই নিয়ে অনেক পেপার আছে, পিপল অলরেডি নো তার টোটাল ওভারঅল চার্জ কী হয়। তো সেই ক্ষেত্রে আমি অলরেডি জানি, তখন আমি এটাকে সেই রকম তো করতে পারি, বাট যদি জানা না থাকে আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। রেখে করবো সিম্পলি আবার ওকে, তা হাইড্রোজেন অ্যাড করা হয়ে যাবে, সব করা হবে। এবার এটা অবশ্যই টাইম লাগবে, কারণ বিকজ এই স্ট্রাকচারটা অনেক বেশি হিউজ। সেকেন্ড কী হবে, আবার আমাকে বলবে চার্জ করো, চার্জটা দাও। এবার এইখানে কিন্তু আমি চার্জটা ইউজ করবো বাই অ্যাম্বার FF14SB। FF14SBটা কি, এটা কিন্তু বোথ প্রোটিন ইজ FF14SB ইজ অ্যাকচুয়ালি অপটিমাইজড ফর প্রোটিন, ফর ডিএনএ অ্যান্ড ফর আরএনএ। এই 3টে অর্গ্যানিক মলিকিউলের ক্ষেত্রেই FF14SB ইজ অপটিমাইজড। অন দি আদার হ্যান্ড এছাড়াও পুরনো আছে, যেমন আমার আছে FF99SBটা অনেক পুরনো। এইখানে কিন্তু দিস ইজ নট ফর ডিএনএ। FF99SB ফোর্সফিল্ড 99SBতে কিন্তু আমার ডিএনএ প্যারামিটার নেই। ঠিক আছে? এটা হচ্ছে এখানে শুধু আরএনএর প্যারামিটার আছে, ডিএনএ প্যারামিটার নেই। আবার FF14SBতে শুধু অর্গ্যানিক না, ইনঅর্গ্যানিক মলিকিউলের জন্য কিন্তু এখানে প্রভিশন অলরেডি করা আছে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট লেটেস্ট ফোর্স ফিল্ড দ্যাট উই ইউজ। কেন ইউজ করি? বিকজ এই ফোর্স ফিল্ডটা দিয়ে ও কিন্তু প্রোটিনকে একটা নর্মাল এনভায়রনমেন্টে নিয়ে যাচ্ছে। এখন প্রোটিনটা ভ্যাকিউমে আছে, তাই নর্মাল কন্ডিশনে থাকলে মানে ইন সলভেটেড কন্ডিশনে থাকলে ওর ফোর্স ফিল্ড থাকলে সেই ফোর্স ফিল্ডটা আমার নর্মাল সিস্টেমটাকে মিমিক করছে। সেই মিমিক অবস্থায় ওর কি পিএইচ হবে, প্রোটনেশন স্টেট হবে, সেই এনভায়রনমেন্টটাকে আমি ক্রিয়েট করছি অ্যাম্বার FF14SB দিয়ে। সেই মতোই ওটাকে আমি চার্জ দেবো। ঠিক আছে? নিয়ে আবার সিম্পল এটাকে ওকে করে দেবো। তো ওর চার্জ অ্যাড করতে বলবে, কি চার্জ চাই, তা আমি বলবো অফকোর্স আমি 0 চার্জ চাই, আমি চার্জ কিছু চাই না। তখন কী করবো, ওই জন্য ওটাকে জাস্ট 0 করে দেবো, নিয়ে ওকে। ওকে, এইবার আবার বলবো এটাকে এবার আমি সেভ করো, স্ট্রাকচারটাকে সেভ করো। তো সিমিলারলি আমি আবার ব্যাক করে যাব কোথায় যেখানে সেভ করা যায়। তো আমি আমার অলওয়েজ রিমেম্বার এখানে কিন্তু ডাবল ক্লিক করবে না, ডাবল ক্লিক করলে ওটা ওইখানেই নিয়ে নেবে। তো আমি যেমন এখানেই সেভ করছি এটার মধ্যে। এবার এখানে আমি আচ্ছা এটার নাম দিলাম রিসেপ্টর BI_DP, ডিপি মানে ডট, অলরেডি ডট। ঠিক আছে? এবার এখানে যদি কোনো নাম না দাও, ডট
পিডিবি লিখে দিতে হয়, বিকজ ডট পিডিবি না লিখলে ও কিন্তু অটোমেটিক্যালি ডট মল টু ফরম্যাটে কনভার্ট করে দেবে। এবার ঠিক আছে, ওটা ডাজন্ট ম্যাটার। এবার নেক্সট এইটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এইখানে কিন্তু থাকবে সেভ মডেল। কোন মডেলটাকে আমি সেভ করছি? আমি কিন্তু ক্যাপএফ যে পিডিবিটাকে নিয়েছি সেই পিডিবিটার রেসপেক্টে সেভ করছি। তাই দেখো এখানে একটা অপশন থাকবে সেভ রিলেটিভ টু মডেল। আমি কিন্তু এটাকে স্মাইলের রিলেটিভে সেভ করবো না, আই এম সেভিং ইট রিলেটিভ টু ক্যাপএফ। নর্মাল আমি যে প্রোটিনটা আপলোড করেছিলাম তার রিলেটিভে সেভ করছি। তো এইটাকে কিন্তু চেঞ্জ করতে ভুলবে না, ঠিক আছে? এটাকে অলওয়েজ রিমেম্বার। যখন একটাই স্ক্রিনে একটাই মলিকিউল থাকছে তখন এটা ম্যাটার করে না, বাট স্ক্রিনে যখনই মাল্টিপল মলিকিউল চলে আসবে তখন কিন্তু এটাকে আমাকে চেঞ্জ করতে হয়। এটা করার পর সিম্পল জাস্ট ক্লিক সেভ। তো আমার হয়ে গেল। কারণ আমার কিন্তু এখন বোথ, আর এখানে কিন্তু দেখাবে, নিচে দেখাবে তোমার কি চলছে। আমার রোড ক্যাপএফ পিডিবি 2 এইখানে আমি রোড করে দিয়েছি। এবার আমাকে মলিকিউলটা কিন্তু আমার প্রিপেয়ার্ড ফর ডকিং। এবার আমাকে কি করতে হবে? এবার আই হ্যাভ টু সিম্পলি ইউজ দ্য ডকিং প্রোটোকল। এবার আমাকে সিম্পলি এই মলিকিউলটাকে নিয়ে এর উপরে ডক করবো। তাই এই ডকিংটাই খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কী করবো? আবার আমি টুলসে যাবো। টুলসে গিয়ে কী করবো? এইবারে কিন্তু আমি স্ট্রাকচার অ্যানালিসিসে যাবো। সেইখানে গিয়ে স্ট্রাকচার এডিটিংয়ে যাবো, ঠিক আছে? এবার এখানে স্ট্রাকচার এডিটিংয়ে যাওয়ার পর এই সারফেস অ্যান্ড বাইন্ডিং অ্যানালিসিসে যাবো। এই সারফেস অ্যান্ড বাইন্ডিং কী করবো? টুলসের পর সারফেস বাইন্ডিং অ্যানালিসিস। এই সারফেস বাইন্ডিং অ্যানালিসিস দেখো এখানে একটা অপশন থাকবে অটোডক ভিনা। তো আমরা যেহেতু অটোডক ইউজ করবো তাই আমরা কিন্তু এই ডকিংটা করবো ভায়া অটোডক ভিনা। আমি এটাকে অটোডক ভিনাটাকে সেভ করবো। তো এবার আমার মেন উইন্ডোটা খুললো। এবার এই উইন্ডোটাই হচ্ছে আসল। দেখা যাক কি আছে। প্রথমেই আমাকে আউটপুট সেশনটাকে সেভ করতে হবে, যে আউটপুট ফাইল কোথায় সেভ হবে। তো ক্লিক অন ব্রাউজ, আর তোমার যেখানে সেভ করার ইচ্ছে সেখানে। যেমন আমি ধরো এই শুভ্রার আন্ডারে সেভ করবো। তো আমার ফাইলটার নাম কী হবে? আমার ফাইলটার আমি নাম দিচ্ছি, সাপোজ এটা একটা ক্যাপএফ প্রোটিন। তো ক্যাপএফ কেন ডকিং, সাপোজ ওটা নাম দিলাম। এবার আমি ডট পিডিবি করে দিলাম, ঠিক আছে? ডট পিডিবি নাম সেভ করে দিলাম। এটাকে আমি আউটপুট লোকেশন সেট করলাম, বিকজ আমার তাহলে শুভ্রা এই ফোল্ডারের আন্ডারে এটা সেভ হলো, হয়ে গেল। এবারে আস্ক করবে যে রিসেপ্টর কি, লাইগ্যান্ড কি। এবার যেহেতু আমার এখানে দুটো মলিকিউলই আপলোডেড আছে, আমি প্রথমে রিসেপ্টর সিলেক্ট করবো ক্যাপএফটাকে, বিকজ আমার প্রোটিনটা আমার রিসেপ্টর। অ্যান্ড লাইগ্যান্ড কি? লাইগ্যান্ড হচ্ছে আমার স্মাইল মলিকিউলটা, যেটা আমার আছে সেটা সেভ হয়ে গেল। ক্লিয়ার? এইবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইবার নেক্সট অপশন হচ্ছে কিন্তু আমার রিসেপ্টর সার্চ ভলিউম। মানে আমি যে এবারে ধরো ডকিংটা করছি, এই যে ডকিংটা করবো, সেই ডকিংয়ে তোমার কি লাইগ্যান্ড বাইন্ডিং সাইট জানা আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি একটা সাইট জানি। এবার অনেক সময় কি হয়, এইটাকে বলা হয় রিস্ট্রেন ডকিং। মানে আমি যে সাইটটাকে জানি, আমি সেই ধরো যেমন একটা এনজাইম, তার অ্যাক্টিভ সাইট আমি ডক করবো। তা কী করবো? আমি অ্যাক্টিভ সাইটটাকে সিলেক্ট করবো, শুধু এখানেই ডকিং হবে। এছাড়া কি হয়, অনেক সময় কোনো প্রোটিনের বাইন্ডিং সাইট জানা থাকে না। সেই ক্ষেত্রে কী করতে হয় আমাকে? কিন্তু ব্লাইন্ড ডকিং, মানে আমি এন্টায়ার প্রোটিনটাকে অ্যাজ এ ডক সারফেস সিলেক্ট করে ইউজ করবো। কিন্তু মজাটা হচ্ছে আমি এবারে একে বোঝাবো কি করে যে আমি কোথায় ডকিংটা চাই। তুমি যেমন বলে যে আমি একটা জায়গা জানি এই পোর্শনটায় ডক করতে হবে, তাহলে কি করে বুঝবো? হচ্ছে এইভাবে। প্রথমে কি করবো? এই রিসেপ্টর সার্চ ভলিউম ইউজ অপশনে এই বক্সটায় ক্লিক করবো। বক্সটা কি? রিসাইজ সার্চ ভলিউম ইউজিং বাটন 2। বাটন 2 কিন্তু মানে মাউসের, ঠিক আছে? মাউসের বাটন 2। এইবার এখানে আমি র্যান্ডম একটা জিনিস লিখবো। এই সেন্টার মানে কিন্তু এটা হচ্ছে XYZ কোঅর্ডিনেট জানতে চাইছে, মানে আমি তোমার কোথায় ডক করাবো তার XYZ কোঅর্ডিনেট। তো আমি র্যান্ডম 555 লিখে দিলাম। আর আমি যে সার্চ বক্সটা বানাবো তার ডাইমেনশন দিলাম 10 10 10 অ্যাংস্ট্রম, মানে এটা আমি একটা কিউব বানাচ্ছি। এবার এটা লেখার পর আমি যেই ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করব, দেখো এখানে একটা কিন্তু আমার গ্রিন বক্স তৈরি হয়েছে। এই গ্রিন বক্সটা হচ্ছে আমার রিসেপ্টর বক্স। মানে আমি এই বক্সটাকে এবারে যেখানে বসাবো সেই জায়গাটাতেও ডক করবো। এবার এটাকে মুভ করাবো কি করে? অলওয়েজ রিমেম্বার, এবার ওখানে জাস্ট এই 10 10 10 বা এটা লেখার পর এখানে ক্লিক করলেই এটা কিন্তু চলে আসবে। এবারে কি করতে হবে? এইবারে আমি যদি ব্ল্যাঙ্ক স্পেসে, রিমেম্বার আমি এখানে কি অপশন সিলেক্ট করেছিলাম? রিসাইজ সার্চ ভলিউম ইউজিং বাটন 2। তাই আমি যদি ব্ল্যাঙ্ক স্পেসে এবারে মাউস, আমার বাটন 2 মানে মাউস হুইলটাকে ক্লিক করে এটাকে ঘোরাই, দেখো এই বক্সটাকে কিন্তু আমি পজিশন চেঞ্জ করতে পারছি। তাহলে এটাকে ঘুরিয়ে এনে এনে আমি প্রোটিনের ওপর বসাবো। দেখো প্রোটিনের ওপর বসেনি, আবার এটাকে ধরে এই যে প্রোটিনের ওপর বসাবো, এই যে চলে এসছে। এবার ধরো সাপোজ আমি এই লোকেশনটা, তুমি তোমার প্রোটিনের জানো যে কোথায় বাইন্ড করাতে হবে, সেটা ধরো এই লোকেশনটা, তাহলে আমি এই লোকেশনের ওপর
দেখো এখানে বসিয়ে দিলাম, এবার একটু ঘুরি ঘুরি দেখতে হবে যে হ্যাঁ এখানে বাইন্ড করেছে কিনা, হ্যাঁ ঠিক লোকেশন এই, হ্যাঁ হ্যাঁ তুমি তো বললে তোমার রেসিডিউ অলরেডি জানা আছে। হ্যাঁ তাহলে সেই প্রোটিন স্ট্রাকচারটাকে আমি অলরেডি দেখে নিলেই আমি ব্লক করতে পারবো। তো আমাকে আগে দেখে নিতে হবে, যেমন দেখো এখানে আমি সিম্পল ওয়ে, এটার দুটো উপায় আছে। একটা উপায় আমি জাস্ট এখন বলে দিই, আর একটা উপায় আমি তোকে নেক্সট দিন বলছি। একটা উপায় হচ্ছে আমি দেখো এই যে প্রোটিনের আমি যেখানেই পয়েন্ট করব ও কিন্তু আমাকে দেখাবে আমি কোন রেসিডিউ সিলেক্ট করছি। যেমন দেখো আমি এখন মাউসটাকে এটার ওপর রেখেছি, তো কি দেখাচ্ছে ট্রিপ্টোফ্যান 352.b, মানে কি এটা হচ্ছে 352 ট্রিপ্টোফ্যান অফ বি চেন, রাইট? বা ধরো আমি এইখানে নিয়ে এলাম, এবার ধরো আমি এইখানে নিলাম, এটা হচ্ছে কি আমার 16th রেসিডিউ লিউসিন অফ এ চেন। এবার আমি ধরো বললাম যে আমার চাই হচ্ছে 100th রেসিডিউ, তাহলে আমি কি করবো, এবার এইটাই দেখলাম এটা হচ্ছে আমার 234, তাই এটা হচ্ছে 16 হয়, এটা কত, এটা হচ্ছে আমার 184। তাহলে আমি এবার স্ট্রাকচারটাকে একটু ঘোরাই, ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে এটা সিলেক্ট করতে হবে যে আমি কোন রেসিডিউতে আছি, এই যে কোন রেসিডিউতে এরকম আছে, এইভাবে সিলেক্ট করা যেতে পারে। হ্যাঁ এই যে দেখুন আমি এখন লিউসিন 90-তে আছি, এটা আমার 91, 92, তার মানে এটা আমার তাহলে এই চেনটা আমার চলছে 93, এই যে 92, এই চেনটা তাহলে এখানে দেখো আমার 93, 97, না এই যে 100। ধরো আমি সাপোজ ভেবে রেখেছিলাম যে 100-এ বসাবো, তাহলে এই রিজনটা আমার 100, তাহলে আমি আবার এই ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করে বক্সটাকে এটার উপরে এনে বসাবো। দেখলাম যে বসছে কিনা, দেখলাম না এখনো বসেনি, তখন কি করবো ঘুরিয়ে ঘুরিয়ে বক্সটাকে আমি ওই রেসিডিউর ওপরে বসাবো, ঠিক আছে? এবার এটা ছাড়া আরও একটা ইজি উপায় আছে, সেটা আমি নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? এইখানে ধরো আমি বসালাম, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে, এবার আমার দেখো তাহলে এই রেসিডিউতে জায়গাটায় বসে গেল। এইবার যেটা তুমি বলছিলে যে আমার আশেপাশে অনেকটা এরিয়া আছে, বাট আমার বক্স তো অতটা এরিয়া কভার করছে না, তাহলে এবারে কি করব, এইবারে বক্সের সাইজ বাড়ানোর জন্য এতক্ষণ ব্ল্যাঙ্ক জায়গায় মানে আমি ব্ল্যাক স্পেসে ক্লিক করলে কিন্তু বক্সটা মুভ করছিল, এইবার যদি আমি আমার এই পয়েন্টারটা বক্সের কোনো একটা ফেসে এনে রাখি, মানে আমি যে এই ফেসে রাখলাম, নিয়ে এবার মাউসটাকে মুভ করাই, তাহলে দেখো বক্সটা কিন্তু এনলার্জ হচ্ছে। আমি এই ফেসে রাখলাম, দেখো এই ফেসটা এনলার্জ হলো, আমি এবার এটাকে ঘোরাবো, যেহেতু কিউব, এবার আমি এই ফেসে রাখলাম, এই ফেসটা কিন্তু এনলার্জ হচ্ছে। এবার আমি ধরো এই ওপরের ফেসটায় রাখলাম, দেখো ওপরের ফেসটা কিন্তু এনলার্জ হচ্ছে। তাহলে দেখো আমি আগে যেটুকু এরিয়া চাইছিলাম আমার কোনটুকু 100-র মধ্যে হচ্ছে কিনা, কি 100 থেকে 99, ধরো সাপোজ 90 থেকে 100, তা আমার কিন্তু ওই পুরো জায়গাটাকে কিন্তু আমি কভার করে ফেললাম। 55 থেকে 175 আমি কিন্তু এই পুরো এরিয়াটাকে কভার করলাম। ইনফ্যাক্ট এবার এটা কি হয়, যদি আমার কিছু জানা না থাকে আমি যতটা ইচ্ছা বাড়াবো, মানে আমি আরেকটু ওই ওপরেরটা বাড়াতে যাই, তখন দেখো এটাকে একটু বাঁকালাম, ওপরটা সিলেক্ট করে ওপরটাকে বাড়াচ্ছি। যেই ফেস, এবার আমি ধরো এই ফেসটাকে বাড়াতে চাই, তাহলে দেখো কি করতে হবে আমাকে, এই ফেস ঘোরাবো, এই ফেসটা পেলাম, দেখো এই ফেসটা বেড়ে গেল, ক্লিয়ার? এইভাবে কিন্তু আমি বক্সটাকে সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট করতে পারি, যে আমি এটাকে কিভাবে করব, কোথায় বসাবো, কতটা এরিয়া জুড়ে বসাবো, কোন এরিয়ায় বসাবো, কোন প্লেসে বসাবো, আমার বক্সটা বসে গেল। এবার কি আছে, হ্যাঁ স্বাভাবিক, এবার যদি আমি পুরো প্রোটিনটাকে করতে চাই, তাহলে বক্সটাকে পুরো বাড়িয়ে পুরো প্রোটিন কভার করবো। এবার জেনারেলি লাইগেন্ড বাইন্ডিং সাইট জানা থাকলে পুরো প্রোটিন করার দরকার হয় না, কারণ বিকজ এটা ওয়েস্টেজ অফ টাইম, আমি চাই না আমার ডকিং ওইখানে হোক, তাহলে আমি কেন করাবো, যখন জানি আমি তাহলে সেখানেই করাবো, রাইট? তাহলে এইভাবে কিন্তু আমার বক্সটাকে সেট করা হলো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবার এই যতটা জায়গা জুড়ে, সাপোজ এই জায়গাটা, এবার যতটা জায়গা জুড়ে এই বক্সটা আছে, আমার কিন্তু ওই মলিকিউলটা মানে TMPI-P4 এই এতটা জায়গা জুড়েই ডক করার চেষ্টা করবে, ও কোথায় ডক করছে, মানে এইটুকু জায়গাতেই ও নিজেকে কনস্ট্যান্ট রাখবে, অন্য জায়গায় যাবে না। ক্লিয়ার এই পার্টটা? এবার দেখো এখানে অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, XYZ কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেছে, আমি 5 লিখেছিলাম চলে এসছে, সাইজও চেঞ্জ হয়েছে, যেরকম আমি বাড়িছি সেরকম সাইজও চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে কি প্রথমে জাস্ট ওটা করতে হয় জাস্ট বক্সটাকে আনার জন্য, একবার এনে ফেললাম, তারপরে কিন্তু এটার মাইনে রাখে না, আমি তারপরে জাস্ট বক্সটাকে নিজে থেকে ঘুরে ঘুরিয়ে মলিকিউলটা ঘুরিয়ে ঘুরিয়ে যেটা আমার জায়গা সেই এরিয়াতে আমি ওটাকে বসাবো। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এইবার আমি কি করব, নেক্সট অপশন হচ্ছে রিসেপ্টর অপশন। এবার রিসেপ্টর অপশনে কি আছে, রিসেপ্টর অপশনে প্রথমে থাকবে হচ্ছে আমার রিসেপ্টরটা, হ্যাঁ
আমার রিসেপ্টরটা কি হবে? প্রথমে আছে অ্যাড, আবার সেম জিনিস অপশন দেখো রিসেপ্টর অপশনে, অ্যাড হাইড্রোজেন্স, মার্জ চার্জ অ্যান্ড রিমুভ নন পোলার হাইড্রোজেন, এইগুলো। কারণ কি, আমি অলরেডি হাইড্রোজেন অ্যাড করে ফেলেছি। এবার অনেক সময় কি হয়, লোকে ডক প্রেপ করে না, ডক প্রেপ না করলে কিন্তু ভালো রেজাল্ট হয় না। তাই এটা কিন্তু সেকেন্ড লাইন অফ চেকিং, যে তুমি এগুলো করেছো তো, আবার হাইড্রোজেন অ্যাড করো। আবার সেকেন্ডলি আবার বলছে রিমুভ নন পোলার হাইড্রোজেন, এগুলো ট্রু, মানে তুমি হাইড্রোজেন অ্যাড করতে চাও না। যদি আমার অলরেডি অ্যাড থাকে আমি এটাকে ফলস করে দেবো। ট্রু থাকলেও কোনো যায় আসে না, বাট টাইম একটু বেশি লাগে, ফলস করে দেবো। নন পোলার হাইড্রোজেন রিমুভ করতে চাই, ইয়েস করতে চাই, বিকজ নন পোলার হাইড্রোজেন ডকিংয়ে আমার কোনো লাইগ্যান্ডে ইন্টারাক্ট করছে না, তাই ওটাকে হাটিয়ে দাও। রিমুভ লোন পেয়ার্স, ট্রু। ইগনোর ওয়াটার্স, ট্রু। অনেক সময় অনেক মলিকিউল বা পিডিবির সাথে ওয়াটার মলিকিউল অ্যাসোসিয়েটেড থাকে, তো ওয়াটার মলিকিউল জেনারেলি আমরা রাখতে চাই না, কারণ বিকজ ওয়াটার মলিকিউল কি থাকে, ওরা খুব হাইড্রোজেন বন্ডিংয়ে পারদর্শী হয়। তো দেখা যাবে আমি যে রেসিডিউতের ওপর ডকিংটা করতে চাইছি, সেই রেসিডিউতে অলরেডি একটা মলিকিউল গিয়ে হাইড্রোজেন বন্ড করে বসে আছে, ওয়াটার মলিকিউল, তখন তো আমি ওটাকে ফ্রি পাবো না। তাই জেনারেলি কি করতে হয়, ওয়াটার মলিকিউলকে সরিয়ে দিতে হয়। তাই রিমুভ ওয়াটার, ট্রু ট্রু ট্রু। যা আছে কিপ এভরিথিং অ্যাজ ইট ইজ। বাই ডিফল্ট দিস আর অল রিকোয়ার্ড আনটিল অ্যান্ড আনলেস ইউ নো সামথিং। তুমি যদি জানো যে তোমার নন পোলার হাইড্রোজেনটা একটা কোনো ইন্টারাকশনে পার্টিসিপেট করছে, দেন কাইন্ডলি কিপ ইট ফলস, অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো ইট, কিপ ইট ট্রু, বিকজ জেনারেলি নন পোলার হাইড্রোজেন্স পার্টিসিপেট করছে না হাইড্রোজেন বন্ডে। সিমিলারলি আবার কি পাবো, রিসেপ্টর অপশন, যে মার্জ চার্জ অ্যান্ড রিমুভ নন পোলার হাইড্রোজেন, ট্রু, যদিও নেই কিছু। মার্জ চার্জ অ্যান্ড রিমুভ লোন পেয়ার্স, ট্রু, কিপ অ্যাজ ইট ইজ। তারপরে আছে হচ্ছে অ্যাডভান্সড অপশন। অ্যাডভান্সড অপশনটা কি, এইখানে দেখাবে যে তোমার মলিকিউলটা কীরকম চাই। প্রথমে থাকবে নাম্বার অফ বাইন্ডিং মোড, মানে আমার যে লাইগ্যান্ডটা বাইন্ড করছে ওটা কত মোডে বাইন্ড করতে চায়, ম্যাক্সিমাম 10, মানে আমি ওর প্রত্যেকটা দেখতে চাই, ও যত রকম মোডে বাইন্ড করতে পারে তত রকম মোডে দেখতে চাই। এবার এর জন্য কি হবে, অফকোর্স আমার সময় বেশি লাগবে। আমি যদি নাম্বার অফ বাইন্ডিং মোড কমিয়ে দিই, তাহলে কি হবে, ও বেশি সার্চ করবে না, যে বাইন্ডিং মোডটা প্রথমে লেগে গেল ব্যাস ওটাকে ও আর রিচেক করে দেখবে না, অন্য বাইন্ডিং মোডে লাগিয়ে দেখবে না যে আচ্ছা বাইন্ডিং মোড মানে কি ওর চেঞ্জ হচ্ছে কিনা কোনো স্ট্রাকচার, ওর পজিশন, ওর পোজ চেঞ্জ হবে কিনা সেইটা। অলওয়েজ এগুলোকে হাইয়েস্ট রেখে দেবে সব সময়, 3 থেকে বাই ডিফল্ট হাইয়েস্ট রাখবে, ঠিক আছে। বাট ক্লাসের জন্য আমি এটাকে কমিয়ে রাখছি যাতে টাইমটা, সময়টা কম লাগে, বাট রিসার্চ পারপাসে অলওয়েজ কিপ দিস ইন হাইয়েস্ট ফর্ম। নেক্সট হচ্ছে এক্সস্টিভনেস অফ সার্চ। এটার মানে কি, এক্সস্টিভনেস অফ সার্চ মানে হচ্ছে আমার যে লাইগ্যান্ডটা এখানে বাইন্ড করবে, এইখানেও প্রত্যেকটা রিসেপ্টরকে কতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। মানে হচ্ছে আমার আর্জিনের সাথে ইন্টারাক্ট করলো না, তারপরেই লাইসিন আছে, লাইসিনটাকে ইন্টারাক্ট করবে। এবার যদি এক্সস্টের সার্চটা হাইয়েস্ট থাকে তখন কি হবে, ও প্রত্যেকটা রেসিডিউতে গিয়ে বাইন্ড করে করে দেখার চেষ্টা করবে যে আমার এইটা প্রবাবল অ্যান্ড বেস্ট ডকিং সাইট কিনা, এই জায়গায় আমার সব থেকে বাইন্ডিং ইন্টারাকশন প্রোফাইলটা সব থেকে, মানে বাইন্ডিং এনার্জিটা সব থেকে হাইয়েস্ট হচ্ছে কিনা, কেডি ভ্যালুটা সব থেকে কম হচ্ছে কিনা। এবার এক্সস্টিভনেস অফ সার্চ আমি কমাবো, মানে হচ্ছে অতটা আমি দেখবো না, একবার এক পেশে দেখলাম এই জায়গাটায় বাইন্ড হলো ঠিকঠাক না হলো না, তো এবার ওই আমি একটা ডোমেন দেখছি, আমি একসাথে রেসিডিউ বেস দেখলাম না। আমি কি করলাম, আর্জিনিন, লাইসিন, ট্রিপ্টোফ্যান আর লাইসিন, ধরো এই একটা ডোমেন, জাস্ট এখানে বাইন্ড করে দেখলাম বাইন্ড হচ্ছে না, নেক্সট ফেজে চলে যাও, অত ফুটিয়ে ফুটিয়ে দেখার আমার সময় নেই, ঠিক আছে। বাট যেটা বললাম, তাই এগুলো অলওয়েজ হাই রাখা উচিত, অলওয়েজ হাই রাখা উচিত, ঠিক আছে। আমি যত রকম মোডে দেখতে চাই তত রকম চাই। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি ডিফারেন্স, মানে ধরো আমার একটা পজিশনে বাইন্ড হলো, সেকেন্ড পজিশনেও বাইন্ড হচ্ছে, তো একটা পজিশনে, বাট এটা তো অফকোর্স ঠিক যে ডকিং হচ্ছে মানে যে লাইগ্যান্ডটা শুধু, যেমন ধরো তুমি বললে যে আমার কয়েকটা রেসিডিউ জানা আছে, এবার তোমার ওই রেসিডিউ জানা আছে মানে এই তো নয় যে ও ওই রেসিডিউতেই বাইন্ড করবে, হতেই তো পারে ও ওইটায় বাইন্ড না করে ও একটা অন্য জায়গায় বাইন্ড করলো, রাইট। এইবার হচ্ছে কিন্তু কি, ওই তোমার যেটা পজিশন সেইখানে বাইন্ড করার ওর সব থেকে বাইন্ড করে আমরা কি দেখি, আমরা কোন জিনিসটা দিয়ে বাইন্ড করাই বা ইন্টারাকশনটা দেখি, কোন জিনিসটা ড্রাইভ করে ইন্টারাকশন, হ্যাঁ, থার্মোডিনামিক্স এর কি গিভস ফ্রি এনার্জি, আমার গিভস ফ্রি এনার্জি থার্মোডিনামিক্সে নেগেটিভ, গিভস ফ্রি এনার্জি নেগেটিভ থাকা মানে কি আমার রিয়াকশনটা স্পন্টেনিয়াস হচ্ছে। এবার গিভস ফ্রি এনার্জি যত কম তত স্পন্টেনিয়াস, মানে আমার যদি এনার্জিটা হয় -10 কিলো ক্যালোরি পার মোল, এই পজিশন এই জায়গায় লাইগ্যান্ডে বাইন্ড করছে উইথ -10 কিলো ক্যালোরি পার মোল এনার্জি, আবার আরেকটা জায়গায় বাইন্ড করছে -8 কিলো ক্যালোরি পার মোল এনার্জি, তাহলে কিন্তু প্রথম জায়গায় বাইন্ড করার প্রবাবিলিটি অনেক বেশি হাই, বিকজ ওখানে স্পন্টেনিটি অনেক বেশি হাই, -10, রাইট। গিভস ফ্রি এনার্জি যত কম হয় তত কিন্তু আমার ইন্টারাকশন
বেশি হয়, রাইট? এইবার হচ্ছে যে আমি প্রথম পজিশনে বাইন্ড করছে -10-এ, সেকেন্ড পজিশনে বাইন্ড করছে -6-এ, তাহলে কিন্তু আমি সেকেন্ড পজিশনটাকে দেখবো না। কিপ দ্য ম্যাক্সিমাম এনার্জি ডিফারেন্স বিটুইন দেম ইজ অ্যাটলিস্ট 3 কিলো ক্যালোরি পার মোল। অ্যাটলিস্ট 3 কিলো ক্যালোরি, মানে আমি ওদের ডিফারেন্স 3 কিলো ক্যালোরি পার মোল অবধি নিতে পারি, তার বেশি হলে আমি আর দেখতে চাই না, বিকজ 3 কিলো ক্যালোরি পার মোল মানে হচ্ছে অনেকটা তফাৎ, অনেকটা তফাৎ। এবার যদি আরো তোমায় খুঁটিয়ে দেখতে হয় যে না আমি চাই যে দুটোর মধ্যে ডিফারেন্স অনলি 1 কিলো ক্যালোরি পার মোল হতে পারে, তাহলে আমি কমিয়ে দেবো। এবার যদি আমি অনেকটা জায়গা কভার করতে চাই যে হ্যাঁ আমি ম্যাক্সিমাম কোথায় কোথায় বাইন্ড করছে দেখি, বাট তার মধ্যে এইখানে বেস্ট হাইয়েস্ট, তো সেই ক্ষেত্রে কি করবো, ডিফারেন্সটাকে আমি হাইয়েস্ট 3ই রাখবো। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার তাহলে অপশন, অ্যাডভান্সড অপশন। এবার এটা কি সবসময় অলওয়েজ কিপ দিস অ্যান্ড হাই, এবার জাস্ট ফর দিস পারপাস এটাকে আমি একটু লো রাখছি ক্লাস পারপাসে। লাস্ট হচ্ছে আমার এক্সিকিউটেবল লোকেশন। এক্সিকিউটেবল লোকেশন মানে হচ্ছে যে আমি যে এটাকে রান করাবো, আমি তো অটোডক ভিনা দিয়ে রান করাবো, তো অটোডক ভিনাটাকে কিন্তু এবার কি প্রোগ্রাম দিয়ে রান করাবো সেইটাকে আমায় ঠিক করতে হবে। অনেক সময় অনেকের অটোডক ভিনা থাকে না, তারা কি করবে, তারা কিন্তু ওয়েব সার্ভিস ইউজ করবে, ওপাল ওয়েব সার্ভিস। এটা কি করলে কি করবে, ও কিন্তু ইউসিএসডি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তোমার স্যান ডিয়েগো যে ব্রাঞ্চ, ওরা এটাকে ফ্রিলি, ওরা অটোডকটাকে ওরা ফ্রিলি ইউজ করায়, লোককে ইউজ করতে দেয়। তো তুমি এটা ওয়েব সার্ভিসে উইথ হেল্প অফ ইন্টারনেট তুমি ওখানে ইনস্টল করতে পারো, ওটা ওদের সার্ভারটাকে ইউজ করতে পারো। বাট সমস্যাটা হচ্ছে এটা যেহেতু ওয়েব পারপাসে, তোমাকে অলরেডি এটাকে অনলাইন রাখতে হবে, যদি ইন্টারনেট কানেকশন চলে যায় তোমার ডকিং হবে না। সেকেন্ডলি, যেহেতু পৃথিবীর সমস্ত লোক এটাকে অ্যাক্সেস করতে পারে, তোমার এটাকে অলরেডি লাইনে পড়ে যেতে পারে, মানে তুমি হয়তো আছো 2000 জনের পর, তুমি হয়তো আছো 50 জনের পর, তো অফকোর্স 50 জনের কাজ বা 2000 জনের কাজ শেষ হবে, তারপর তোমারটা ধরা হবে। তাই এটাকে অনেক টাইম লাগে, ঠিকঠাক হয় না, তোমাকে ল্যাপটপ অলওয়েজ অন রাখতে হবে। এটা কখনো কখনো 1 মিনিটও হয়ে যায়, কখনো কখনো 2-3 দিন 4 দিন 7 দিনও টাইম লাগে। তাই বেস্ট কি আমরা লোকাল ইউজ করবো। লোকাল মানে আমি হচ্ছে আমার অটোডক সেট আপটাকে ইউজ করবো, মানে আমি অটোডকের যে ভিনা যে .exe ফাইল যখন লোড করি, একটা .exe ফাইল থাকে, তো সেইটাকে আমি সেট করবো। তাই আমার কোথায় আছে পাথ, দেখো আমার পাথ আছে জি সফটওয়্যার দ্য স্ক্রিপ্টস ল্যাব, তার মধ্যে আমার ভিনা .exe কি করে পাবো, ব্রাউজ করবো, ব্রাউজ করে আমাকে যেতে হবে যেখানে আমার ভিনাটাকে ইনস্টল করেছি। আমি ইনস্টল করেছি আমার জি ড্রাইভে, সফটওয়্যারের মধ্যে এই যে স্ক্রিপ্টস ল্যাব, তার মধ্যে ভিনা .exe, ভিনা স্ক্রিপ্ট নয় কিন্তু ভিনা .exe। তাহলে এইটাকে আমি অটোডক ভিনার আমার প্রোগ্রামটা, ওটা জাস্ট কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে লোকেশনটাকে আমাকে সিলেক্ট করতে হবে, EXEটা আমি এখানে ইনস্টল করেছি, ভিনা .exe সিলেক্ট করে আমি এটাকে ওপেন করব। ওপেন করলেই আমার ওটা সিলেক্টেড হয়ে যাবে, আর আমি যেহেতু করে রেখেছি অলরেডি, আমি ভিনা .5টাকে সিলেক্ট করে রেখেছি। সো আমি কি ওয়েব সার্ভিস ইউজ করবো না, আমি আমার লোকাল আমার কম্পিউটার মেশিনের অটোডকটাকে ইউজ করে এটাকে করবো। তাই এটাকে জাস্ট ওকে করে দেবো। মানে এবার এখানে দেখো আমার কিন্তু ডকিং এটা শুরু হয়ে গেছে, এবার এটা ডকিংটা চলবে, এই যে লোড হচ্ছে, ডকিংটা নিজে থেকে হবে। এবার অফকোর্স যত বেশি থাকবে তত টাইম বেশি লাগবে। দেখো এখানে অপশন চলে এসেছে রানিং, কোনের দিকে রানিং, ঠিক আছে, এটা চলবে যতক্ষণ না হচ্ছে, আমার ওখানেই দেখাবে, হয়ে গেলে এখানে আমাকে শো করবে যে আমার ডকিং হয়ে গেছে। ঠিক আছে, আমি যেহেতু কমিয়ে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে, আর তোমার ক্ষেত্রে এগুলো একটু টাইম বেশি, তাও খুব একটা বেশি টাইম লাগে না, হার্ডলি ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে, ঠিক আছে, তার বেশি লাগে না। একটু ওয়েট, এটা অটোডক দিয়েই করছি, আমি কাইমেরাটাকে অ্যাজ আ ভিজুয়ালাইজেশন টুল ইউজ করছি। হচ্ছে এটা আমি কাইমেরাটাকে অ্যাজ আ ভিজুয়ালাইজেশন টুল ইউজ করছি। দেখেন আমি লোকালে গিয়ে অটোডক ভিনার EXEটাকে সেট করলাম, আমি অটোডক সফটওয়্যারটা ইউজ করছি, দিস ইজ অটোডক সফটওয়্যার, বাট এই ভিজুয়ালাইজেশন টুলটা হচ্ছে আমার কাইমেরা। কেন? বিকজ এখানে ডক প্রেপ করা এইগুলো অনেক বেশি সহজ, প্রোটিনটাকে প্রিপেয়ার করা যায় অনেক বেটার। ওকে, এটা অনেক হাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আমি স্টপ করছি। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না।
না প্রেজেন্টেশন দেখাচ্ছে বাট স্ক্রিনটাই কিছু আসছে না। আরেকবার করে দেখো। এখন কিন্তু প্রেজেন্টেশন নেই, আর প্রেজেন্টেশন মোডে নেই। হ্যাঁ প্রেজেন্টিং দেখাচ্ছে, দেখি কি হয়। না শুধু প্রেজেন্টেশনটা কিন্তু আসছে না। এই যে ভিডিও ইজ পজ ডিউ টু প্রবলেম, তোমার কি নেটওয়ার্কটা একটু স্লো? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আসছে মনে হচ্ছে। না এটা কিন্তু লোড হয়ে আসছে না, খালি ব্ল্যাঙ্ক স্ক্রিনটা আসছে। হ্যাঁ না আচ্ছা আমি একবার কেটে জয়েন হই, 1 মিনিট। না এইবারে শো করো তো আরেকবার প্রেজেন্টেশন, এবারে একবার শো করো প্রেজেন্টেশনটা। না কিছুতেই আসছে না। না আচ্ছা কি দেখাচ্ছ বলো তো, এমনি মুখে বলো, আমি যদি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ না এইটাই ডকিং করো, অটোডক ভিনাটাই। মানে দেখো ব্যাপারটা একই, তোমার অটোডকে যে তুমি টুলসটা বলছো তো, এইখানে কিন্তু সেই টুলটাই ইউজ করছি, এখানে সেই টুলটা ইউজ করছি, জাস্ট আমার ভিজুয়ালাইজেশন প্রোগ্রামটা আলাদা। মানে তুমি ওখানে অটোডকেই দেখছো, এইখানে আমি কাইমেরায় দেখছি। কারণটা কি? কারণ কাইমেরায় আমার যে ডকিং প্রিপারেশন, এই প্রিপারেশনটা অনেক বেটার, বুঝেছো? মানে আমি এখানে যে রিয়াকশনটা পাবো, আমি এখানে যে ইনফরমেশনটা পাবো, সেটাকে অনেক অনেক বেটার দেখা যায়, বোঝা যায়। জাস্ট এটাই ডিফারেন্স, আর কিছু নেই। হ্যাঁ ওইটাই দেখলে না, আমি অটোডক, আমি আমার লোকাল প্রোগ্রামে গিয়ে অটোডকটাকে ভিনাটাকেই সিলেক্ট করলাম, ভিনা ডট ইএক্সি। হ্যাঁ 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 ওটা তো প্রোগ্রামটা, মানে আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়া এই যে, এই যে ধরো এটা যে অটোডক ভিনা, রাইট? ও আচ্ছা, হ্যাঁ এবারে, হ্যাঁ এই তো অটোডক ভিনা, এই অটোডক ভিনাটা দেখছো তো, এইটাকেই ইউজ করছি। দিস ইজ অটোডক, এই অটোডক ভিনাটাকেই ইউজ করছি আমি। আর অটোডক ভিনা কিন্তু অনেক বেটার, মানে তুমি দেখো দেখো ওই যে অটোডক দেখছো তো, অটোডক ভিনার দেখো আরএমএসডি কিন্তু অনেক বেটার। মানে অটোডক ভিনাটা হচ্ছে অটোডকেরই মানে আরো বেটার ভার্সন ডকিং এর জন্য অলওয়েজ। মানে অটোডক ভিনাটা হচ্ছে একটা ওল্ডার ভার্সন, অটোডক ভিনাটা হচ্ছে অটোডকেরই আপগ্রেডেড ভার্সন। এইখানে হচ্ছে তোমার ডকিং প্যারামিটার্স বা ডকিং যে ফোর্স ফিল্ড বা ডকিং যে তোমার এনার্জি ক্যালকুলেশনটা আছে, সেইটা অনেক আপডেটেড। এখানে যে ইকুয়েশনগুলো দিয়ে ক্যালকুলেশনটা করেছে, সেইগুলো অনেক বেশি আপডেটেড। ক্লিয়ার?
হ্যাঁ এইটাই। আচ্ছা এইখানে এবারে এই ডকিংটা হয়ে গেছে, এটাই একটা মুশকিল, একটা সমস্যা হচ্ছে। দাঁড়া আমি একটা করছি, একটা সমস্যা হলো, আমি এটাকে আরেকবার একটা জব করে একটা জিনিস করবো। দাঁড়া, আচ্ছা এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল। হ্যাঁ রেজাল্ট দেখাতে একটু টাইম নেবে, রেজাল্টটা আবার শো করি। তুমি যে অটোডক ভিনাটা ইউজ করছো, অটোডক ভিনাটা মানে যেটা আমি দেখাচ্ছি, অটোডক ভিনাটা হচ্ছে অটোডকেরই হায়ার ভার্সন, ঠিক আছে? টপিকের জন্য অলওয়েজ এটা ইউজ করবে। অটোডকটা কি বলতো, ওল্ডার মেথড ইউজ করতেই পারো, বাট ওল্ডার মেথডে কি বলতো, যেহেতু তোমার ফোর্স ফিল্ড প্যারামিটার বা ডকিং স্কোর সেগুলো যেহেতু ঠিকঠাক থাকে না, মানে একটু ওল্ডার ভার্সন, মানে নতুন ভার্সনে কি হয়, ধরো আমার নতুন আজকে কিছু আমি একটা ধরো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনে আমার তো ইকুয়েশনটা তো আপডেটেড হয়েছে। আজকাল অনেক নতুন নতুন ফিজিক্সে আমার ইকুয়েশন বা ম্যাথমেটিক্স ইকুয়েশনে আমি অনেক বেশি নতুন ফর্ম পেয়েছি, সেগুলো তো আমার আপডেটেড হয়েছে। এবার সেই আপডেটেড ভার্সনগুলো এইখানে সেগুলো মেনশন করা হয়েছে। ওকে, সেই জন্য এটা অনেক বেশি হায়ার ভার্সন, অলওয়েজ এটা ইউজ করা উচিত। ঠিক আছে, তো এবার এটা করলে, প্রথমে এটা করবে ও তোমাকে বিভিন্ন রকম সাইট দেখাবে। তো এটা আমি রানিং এ বসিয়েছি, এখনো শেষ হয়নি, এটা হয়ে যাক। আগেরটাই হয়ে গেছিল, আগেরটা ওই তোমারটা দেখতে গিয়ে কেটে দিয়েছিলাম বলে মুশকিল হলো। এবার এখানে কি করবে ও, জাস্ট তাও এখানে যেহেতু একটা দেখাচ্ছে তাও দেখিয়ে দিই তোমাকে। এই যে যেমন এইখানে যেমন দেখাচ্ছে লাইকেনটা ডক করেছে, তো এখানে কিন্তু লাইকেনটা দেখাবে যে অলরেডি ডক করে তোমার বসে আছে। দাঁড়াও এটা রানিংটা শেষ হোক, রানিংটা শেষ হলে আমি তোমাকে আরো দেখাচ্ছি। এই যেটা বললাম আমি, যেহেতু এটা বড় প্রোটিন আর তোমার সারফেস ভলিউম আর লাইগ্যান্ডটা অনেক বড় ইউজ করছি, জেনারেলি এই লাইগ্যান্ডটাকে ইউজ করে না, এটা ওটা অন্য লাইগ্যান্ড, আমি জাস্ট ফর দ্য সেক অফ শোয়িং ইউ দেখালাম। হ্যাঁ হ্যাঁ, তো লিনাক্সে কোনো অসুবিধা নেই, লিনাক্সে কোনো অসুবিধা নেই, সিম্পল ইউজ করো। এই যে চলে এসছে, এই দেখো এইটা হচ্ছে তোমার এবারে রেজাল্টটা করি। হ্যাঁ, আমার রেজাল্টটা এলো। রেজাল্ট কি, এবার যেহেতু আমি ভলিউম কম রেখেছিলাম, এবার এটাই আমার রেজাল্ট। প্রথম দেখাচ্ছে এইটা, প্রথম আমার দেখাচ্ছে এই একটা অপশন। এবার সবুজটা হচ্ছে আমার আগের মলিকিউলটা, ঠিক আছে, যেটা আমার ওল্ডার ভার্সনে আমি বাইন্ড করেছিলাম চেঞ্জ করার আগে, আর এটা হচ্ছে নিউ ভার্সন। তাহলে প্রথম স্টেপে দেখাচ্ছে যে এটা আমার এইভাবে বাইন্ড করেছে, এটা আমার এইভাবে বাইন্ড করেছে, আর সেকেন্ডে দেখাচ্ছে আমার এটা এইভাবে বাইন্ড করেছে। ডিফারেন্সটা কি, স্কোর হচ্ছে -5.5, মানে এটা আমার ডকিং স্কোর কিন্তু -5.5 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে, আর এটা স্কোর হচ্ছে -4.3 কিলো ক্যালোরি পার মোল। বাট অফকোর্স আমার সবসময় হায়ার ভার্সনটাকে নেবো, মানে এই পোজেই আমার কিন্তু বাইন্ডিংটা সব থেকে বেটার হচ্ছে, এই পজিশনে বাইন্ডিংটা কম হচ্ছে। এইবার কি হয়, এবার যেহেতু সার্চ ভলিউম আমার কম ছিল, এগুলো কম ছিল, রেজাল্ট কম এসছে, যত বেশি থাকবে তত বেশি তোমার রেজাল্ট আসবে। আর এটা স্কোরটা কিন্তু ভাগ হবে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি যত লোয়েস্ট ততটা হাই, তারপর আস্তে আস্তে কমতে থাকে বা ডিসেন্ডিং অর্ডারে এটা নামতে থাকে। এবার এখানে একটা অ্যানালাইসিস করতে হয়, এবার যে এখানে যে এতগুলো যে আমার পোস্ট দেবে, কোনটাকে সিলেক্ট করবো। ফার্স্ট অফ অল আমি সিলেক্ট করবো কিন্তু স্কোর ওয়াইজ, মানে আমার -5.5টা আছে কিনা ঠিকঠাক ওই জায়গায়, মানে আমার সব থেকে হাইয়েস্ট বা হতে লোয়েস্ট এনার্জি কোনটা দেখাচ্ছে ওইটা। আর সেকেন্ডলি ভায়া হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড দেখবো কি করে, প্রথমে হাইড্রোজেন বন্ডে ক্লিক করবো, তারপর অপশন থাকবে অ্যাড কাউন্ট টু এন্টায়ার রিসেপ্টর, তো অ্যাড কাউন্টটা আবার উইন্ডোজ প্যারামিটার খুলবে। এবার এখানে আমাকে সিলেক্ট করতে হবে, এগুলো বাই ডিফল্ট থাকবে, এবারে আমাকে সিলেক্ট করতে হবে কি হাইড্রোজেন বন্ড দেখতে চাই, ইন্টার মডেল, ইন্ট্রা মডেল না বোথ। ইন্টার মডেল মানে কি, ইন্টার মডেল মানে হচ্ছে আমার প্রোটিন লাইগ্যান্ডের মধ্যে, ইন্ট্রা মডেল মানে কি আমার প্রোটিনের মধ্যে, বিকজ প্রোটিনে তো অনেক আলফা হেলিক্স আছে, বিটা সিট আছে, আর প্রোটিন তো স্টেবিলাইজ হয় হাইড্রোজেন বন্ড দিয়ে। তা আমি ইন্ট্রা মডেল দিয়ে শুধু প্রোটিনের দেখাবো, আমি প্রোটিনে দেখতে চাই না, আমি দুটোরও দেখতে চাই, আমি কি দেখতে চাই, আমি শুধু লাইগ্যান্ড আর প্রোটিনে দেখতে চাই। তা আমি ইন্টার মডেলটা সিলেক্ট করবো, আর আমি এইটাকে বাই ডিফল্ট থাকে, এটা কি, এটা যে রিল্যাক্স কনস্ট্যান্ট বাই, মানে নর্মালি জেনারেলি হাইড্রোজেন বন্ডের আপার লিমিট হচ্ছে 4 অ্যাংস্ট্রম,
তো এবার তুমি ওটাকে 4.4 অবধি যেতে পারো হাইস্ট, আর অ্যাঙ্গেলটা কত, আপ টু 20 ডিগ্রি তুমি ওটাকে একটা রিল্যাক্সেশন রাখতে পারো, ঠিক আছে। এবার এটাই মেন ইম্পর্টেন্ট। আর তুমি কালার, এটা রিপ্রেজেন্টেশন পারপাস, তুমি কী কালার দেখতে চাও, তুমি আমি ব্লুতেই দেখতে চাই বা অন্য কোনো কালার চাইলে তুমি এখান থেকে শেড চেঞ্জ করতে পারো, যেটা দরকার পড়ে না। এটা করার পর সিম্পলি ওকে করতে হবে। ওকে করলে কী হবে, ও হাইড্রোজেন বন্ড দেখাবে। এবার যেমন এখানে আমার দেখা, এখানে দেখবি লেখাটা এলো 0 হাইড্রোজেন বন্ড অ্যাডেড, বিকজ কোনো হাইড্রোজেন বন্ড হয়নি। আবার সেকেন্ড অপশনটাই যাচ্ছি, হাইড্রোজেন বন্ড দেখতে চাই আছে কিনা ইন্টারমডেল কিছু, ক্লিক করি। এবার দেখো এখানে ফাইন্ডিং, আবার দেখো নিচের এই কর্নারটায় মানে লেফট হ্যান্ড বাঁ দিকের নিচের 0 হাইড্রোজেন বন্ড ফাউন্ড। তার মানে কি আমার এখানেও এই দুটো মডেলের মধ্যে কেউ হাইড্রোজেন বন্ড ফর্ম করছে না। সেটা হতে পারে বিকজ দিস লাইগ্যান্ড ইজ নট এট অল স্পেসিফিক ফর দিস পার্টিকুলার প্রোটিন। এটা আমি একটা আরবিটারি লাইগ্যান্ড নিয়েছি, তাই এটা হাইড্রোজেন বন্ড নাও করতে পারে, স্বাভাবিক। আর এটা তো এখানে বাইন্ডও করে না, তো স্বাভাবিক করছে না। এবার হাইড্রোজেন, এবার অনেক সময় কি হয়, স্কোর ওয়াইজ তো সিলেক্ট করবো, বাট অনেক সময় কি হয় একটু লো স্কোরেরও অনেক বেশি হয়তো পোলার কন্ট্যাক্ট দেখাচ্ছে, তাই সেটা যেহেতু পোলার কন্ট্যাক্ট যদি বেশি থাকে, মানে হাইড্রোজেন বন্ড যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমি লো কন্ট্যাক্টেরও তখন হাইড্রোজেন বন্ডটাকে একটু লো পাওয়ারের হলেও সেটাকে আমি বেশি আগে রাখবো, ক্লিয়ার। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে মেইন অ্যানালাইসিস আমি এখানে তো করবো, এর সাথেও করবো হচ্ছে আমি পাই মলে, ঠিক আছে। তাই সেই জন্য আমাকে ফাইলগুলোকে সেভ করতে হবে। কী করে সেভ করবো, এবার দেখো এখানে আমার এই লাইগ্যান্ডটার নাম কি, এই লাইগ্যান্ডের নাম কিন্তু কাইমেরা মডেল 4.1। এই লাইগ্যান্ড মানে এই পজিশনের নাম কি 4.2, ঠিক আছে। তাহলে আমি সেভ কী করে সেভ, প্রথমে আমি রিসেপ্টারটাকে সেভ করবো, ডক্ট রিসেপ্টার, আর সেভ করবো ডক্ট লাইগ্যান্ড আলাদা করে। তো কী করবো, প্রথমে যাবো সেভ পিডিবি, ফাইলে যাবো, ফাইল থেকে সেভ পিডিবি, সেভ পিডিবি দিয়ে আমি আবার যেখানে সেভ করছি সাপোজ আমি এই ফোল্ডারই সেভ করবো। এখানে নাম আমি দিয়ে দিলাম ক্যাপএফ ডট আন্ডারস্কোর বিআই, ঠিক আছে, ডট পিডিবি। আর এটা কোথায় সেভ করবো, এবার এখানে কোন মডেলটা সেভ করছি, আমি সেভ করছি কিন্তু ক্যাপএফ মডেলটাকে। এখানে এখন অনেক মডেল চলে এসছে, বিকজ আগের বারের আমার 3টে মডেল যেটা আমি তখন ক্যান্সেল হয়ে গেছিলো দেখাতে পারিনি, সেই মডেলটাও এসে গেছে। আমি প্রথমে এটা যেহেতু প্রোটিনটা তো আমার রিসেপ্টার, তো প্রোটিনটাকে সিলেক্ট করলাম, আর সেভ রিলেটিভ টু মডেল ক্যাপএফ হলো। এবার এখানে সিম্পলি সিলেক্ট করবো সেভ, তাহলে আমার এই ফোল্ডারে সুডান আন্ডারে এই নামে সেভ হবে, সেভ হয়ে গেল। এবারে কি সেভ করবো, এবার আমি আমার লাইগ্যান্ড, সাপোজ আমি ধরো ফার্স্ট লাইগ্যান্ডটাকেই সিলেক্ট করেছি, তাহলে আমি আবার সেভ পিডিবি। এবার কাকে সেভ করবো, আমি সেভ করবো কিন্তু আমার লাইগ্যান্ড, কোনটাকে মনে আছে, এটার নাম ছিল আমার কি, এটার নাম ছিল 4.2। সাপোজ আমি 4.1 সিলেক্ট করবো, তো এই 4. কী করবো, এখান থেকে দেখো স্মাইল প্রচুর আছে, 3.1 আমি কোনটাকে সেভ করবো, এই 4.1টাকে সেভ করতে চাই। 4.1টাকে সেভ করবো করে এখানে লিখে দিলাম সাপোজ, এটার নাম দিলাম লাইগ্যান্ড ডট বিআই, ঠিক আছে, ডট পিডিবি। আর সেভ রিলেটিভ টু উইচ মডেল, সেভ রিলেটিভ টু মডেল স্মাইল। কেন রিলেটিভ টু, কেন, বিকজ এটা ছিল আমার অর্ডিনারি, আমার তো এখন এই পজিশন তো চেঞ্জ হয়েছে, তাই রিলেটিভ টু স্মাইল। বা তুমি যেটা কি করতে চাও, না হলে উইদাউট কম্পারিজন তুমি সিম্পল 4.1 সিলেক্ট করতে হবে, সেভ। তাহলে কী হবে, আমার দুটো প্রোটিন কিন্তু আলাদাভাবে আমি যেই ফোল্ডারে সেভ করতে চেয়েছি সেই ফোল্ডারেই আমার সেভ হয়ে গেছে, যেমন আমি সেভ করতে চেয়েছি। আচ্ছা এখানে যেমন সাপোজ আমি এর মধ্যে সেভ করেছি, এইখানে কিন্তু আমি দুটো প্রোটিন পেয়ে গেলাম, এই যে ক্যাপএফ ডট বিআই আর কি ছিল রিসেপ্টার সরি, এটা কী নামে সেভ করলাম, লাইগ্যান্ড ডট বিআই। তবে কিন্তু দুটো প্রোটিনই, এবার এটাও কিন্তু ডক্ট, এটাও ডক্ট ফাইল, দুটোকে আমি কিন্তু সেভ করে রাখতে পারলাম। আলাদা আলাদা করে সেভ করলাম, কেন, কারণ বাকি অ্যানালিসিসটা আমি করবো হচ্ছে পাইমলে, ওকে। বাকি অ্যানালিসিসটা তোমাকে আমি, আর এটাই তো অনলি অ্যানালিসিস নয়, আমাকে আরও একটু অ্যানালিসিস করতে হবে, রাইট। তাই সেই অ্যানালিসিসটা আমি করবো হচ্ছে পাইমলে, বা কিসে করবো, বা আমি একটা অন্য জিনিসে করবো, অন্য একটা সার্ভারে করবো, ঠিক আছে। সেইটা আমি তোমাকে তাহলে নেক্সট দিন দেখাই, ঠিক আছে, ওকে। এইটুকু বোঝা গেছে তো, হ্যাঁ অফকোর্স, এটা তুমি এবার ভিডিওটা দেখে নিজে নিজে একটু করো, ঠিক আছে। আর ভিডিওর তারপরে কোনো অসুবিধা হলে নেক্সট দিন তো আছি, আমি আবার বসে তোমার ইয়ে করবো। তবে তোমার বাড়ি কোথায়, কলকাতাতেই? ও নিউ টাউনে বাড়ি, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকই আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে তাহলে এই অবধি থাক, আমি তাহলে তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এই তোমাকে মেল করে দিচ্ছি, হ্যাঁ মেল করে দিচ্ছি।